নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা উপন্যাস অক্ষরে অক্ষরে। আজ শোনাতে চলেছি উপন্যাসটির তৃতীয় তথা অন্তিম পর্ব। তবে আবারও পাঠ শুরু করার আগে একবার জানিয়ে রাখছি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে, গল্পে গল্পে কিছুক্ষণ নাম। সেখানেও আমি ছোট গল্প পড়ে থাকি। আপনারা ওই চ্যানেলটি থেকেও ছোট গল্প শুনে দেখতে পারেন। শুরু করছি আজকের তৃতীয় তথা অন্তিম পর্ব। অফিস ঘরে বসে উর্মিলা সেদিন একটা জরুরি চিঠি টাইপ করছে। হেমন্ত একটা গ্যালি প্রুফ হাতে নিয়ে এসে উপস্থিত হলো। এ প্রুফ আপনি দেখেছেন? উর্মিলা চোখ তুলে বলল, হ্যাঁ, কি হয়েছে প্রুফের? হেমন্ত মৃদু হাসল। হয়নি কিছু, তবে আইনগুলি যেমন চলতি আছে সেভাবে হলে খুব ভালো হয়। ভুল ধরতে সুবিধা হয় কম্পোজিটরদের। সমস্ত শব্দটা কেটে দেবেন না, যেমন ধরুন এই হৃদয় শব্দটা। তারপর দেখুন এই নির্মম, রেফটা পড়েনি। রেফটা বুঝিয়ে দিতে হলে। উর্মিলা বলল, থাক থাক, আপনাকে আর বোঝাতে হবে না। হরিবাবুর সময় আমি তো ওই রকমই দেখতাম, তিনি তো বলেননি কিছু। বলতে বোধহয় তিনি সংকোচ বোধ করেছেন। তাছাড়া ভেবেছেন এইসব জিনিস তো আপনার শিখবার কথা নয়, দয়া করে যতটুকু শিখেছেন ততটুকুই ভালো। আর আপনি কি ভাবেন? আমি বলি, শিখলেনি যখন একটু ভালো করেই শিখুন। সব বিদ্যাই তো বিদ্যা। উর্মিলা বলল, আচ্ছা, আপনি এখন যান। কিন্তু হেমন্তের কথাটা উর্মিলা ঠিক অগ্রাহ্য করতে পারল না। হেমন্তর প্রুফ দেখার পদ্ধতিটা আরো সুবিধাজনক সে কথা মনে মনে স্বীকার করল উর্মিলা। তাছাড়া মনে হলো, কর্মচারী বলে লোকটি সবসময় মাথা নিচু করে বিনয় না দেখালেও খুব উদ্ধতও তোকে বলা যায় না, সম্পূর্ণ রূঢ়ভাষীও তো নয়। বরং যখন বলে শিখলেনি যখন একটু ভালো করেই শিখুন, কথাটার মধ্যে তখন যেন বেশ একটু মমত্ব, বেশ একটু মাধুর্যের সুরে ধরা পড়ল উর্মিলার কানে। হরিবাবুও সস্নেহে তাকে সব শেখাতে চেয়েছেন, কিন্তু হেমন্ত তাকে যেন আরো ভালো করে শেখাতে চায়। তা চায় চাক, শিখতে উর্মিলার আপত্তি নেই, কিন্তু তাই বলে হেমন্ত যেন ভুলে না যায় উর্মিলা তার মনিব, ছাত্রী নয়। আর একদিন নবপত্রিকা নামে একটি মাসিক পত্র ছাপা হয় উর্মিলাদের প্রেস থেকে। মেয়েদের কথা বিভাগে উর্মিলা নিজেই সেই সংখ্যায় একটি প্রবন্ধ লিখেছে। বিষয় স্বদেশী আন্দোলনে নারী। প্রবন্ধ রচনায় অবশ্য অনেক সাহায্য করেছে নীলকমল, জায়গায় জায়গায় নতুন করে প্যারাগ্রাফ লিখে দিয়েছে। উর্মিলা একটু খুঁতখুত করলেও তেমন আপত্তি করেনি, কারণ দাদার লেখাটা ভালোই হয়েছে তার চেয়ে। কিন্তু মেকআপের সময় উর্মিলা যেরকম বলে দিয়েছিল, হেমন্ত একেবারে তা আমূল পাল্টে দিল। কয়েকজন নেত্রীর ব্লক যাবে প্রবন্ধটায়, তাদের স্থান অদল বদল করে দিল হেমন্ত। মেকআপ প্রুফটা দেখে উর্মিলা নিজে ছুটে গেল হেমন্তর কাছে। কৈফিয়ত তলবের সুরে বলল, আপনি কার কথা মতো এমন করেছেন? হেমন্ত বলল, কারো কথা মতো করিনি, মনে হলো লেআউটটা এরকম হলেই ভালো হবে। অবশ্য আপনি যেভাবে করেছিলেন সেটাও রেখে দিয়েছি। এই দেখুন, যেটা আপনার পছন্দ হয় সেটাতেই প্রিন্ট অর্ডার দিন। দুটো জিনিসই তুলনা করে দেখলো উর্মিলা, মনে মনে স্বীকার করলো হেমন্তর করা পেজের মেকআপটাই ভালো হয়েছে। ঠিক ঠিক জায়গায় বসেছে ব্লকগুলি। একবার উর্মিলা ভাবলো নিজের হুকুমই বহাল রাখে, নিজের নির্দেশ দেওয়া মেকআপটাই চালিয়ে দেয়। কিন্তু কেমন যেন বাঁধো বাঁধো লাগলো। দেখতে যখন হেমন্তরটাই ভালো দেখাচ্ছে, ওইটাই থাক। দাদার সংশোধনটা যেমন খুঁতখুঁত সত্ত্বেও মেনে নিয়েছিল, হেমন্তর সংশোধনও তেমনই করে মেনে নিতে ইচ্ছা করল। মুখে অবশ্য হেমন্তর কৃতিত্ব উর্মিলা তেমন স্বীকার করল না। বলল, দিন তাহলে আপনারটাই, খেটে খুঁটে যখন করেছেন, কিন্তু দেখবেন যেন খারাপ না দেখায়। হেমন্ত বলল,
খারাপ দেখালে কি আর দিতাম? ইচ্ছা করে নষ্ট করতাম আপনার জিনিস? আপনার জিনিস কথা দুটির মধ্যে কেমন যেন একটু আপন আপন সুর আছে বলে মনে হলো উর্মিলার। কাজকর্ম হেমন্ত ভালোই বোঝে, সেটা স্বীকার করে নিতে ঠিক যেন আগের মতো কষ্ট হলো না। জ্বরের জন্য 2-3 দিন ধরে কামাই হচ্ছে হেমন্তর। উর্মিলা তার জায়গায় নির্দেশ উপদেশ দিতে লাগলো নিম্নতম কম্পোজিটাতে। উর্মিলা দেখলো তারা ঠিক আগের মতো খুঁতখুত করছে না, কেননা নির্দেশটা উর্মিলার মুখ থেকে বেরুলেও নির্দেশের ধরনটা অবিকল হেমন্তর মতো। জনাদুই কমতি আছে কম্পোজিটার। খানিকটা ম্যাটার নিয়ে নিজেই কম্পোজ করতে বসলো উর্মিলা। কম্পোজিং সম্বন্ধেও কম্পোজিটারদের কিছু নতুন রকমের উপদেশ নির্দেশ দিয়ে গেছে হেমন্ত। সেসব নির্দেশ অনুসরণ করলে কাজ আগের চাইতে তাড়াতাড়ি এবং ভালো রকমের হয় কিনা একটু পরীক্ষা করে দেখবার স্বাদ গেল উর্মিলার। নিজের জন্য আলাদা টাইপ কেস, আলাদা বসবার জায়গা রাখাই আছে। অন্য কোনো কম্পোজিটরের সেখানে যাওয়ার হুকুম নেই। আর কোথাও সিট না পেলে নীলকমলের আদেশ নিয়ে কেবল হেমন্তই সেখানে কদাচিৎ 2-1 দিন গিয়ে বসে। সেদিন উর্মিলা গিয়ে বসলো হেমন্তর পদ্ধতি পরীক্ষা করবার জন্য। কাজ শুরু করেই খুশিতে মুখ ভরে উঠল উর্মিলার। হেমন্ত মিথ্যা বলেনি, তার নির্দিষ্ট ধরনে কাজ করলে সত্যিই বেশ সুবিধা হয় কাজে। মিনিট 15-র মধ্যে একটা পেজ প্রায় কম্পোজ করে এনেছে উর্মিলা। গন্ধর্ব এসে খবর দিল, দিদিমণি এক বাবু খুঁজছেন দাদাবাবুকে। উর্মিলা বলল, দাদা কে? তিনি তো পেপার কন্ট্রোল অফিসে গেছেন। কি নাম, কি দরকার? বলতে বলতে উর্মিলা নিজেই উঠে এলো। বাইরের কেউ এলে নীলকমল না থাকলে ইদানিং হেমন্তই গিয়ে তার সঙ্গে কথা বলেন, কিন্তু ওদের দুজনের কেউ যখন নেই উর্মিলা নিজেই উঠে গেল তাড়াতাড়ি। নানা জরুরি কাজে বাইরের পার্টি সব আসে। গন্ধর্ব কি বলতে কি বলে ফেলবে তার ঠিক কি, কিন্তু প্রেস ঘর থেকে বেরোতেই উর্মিলা একেবারে থমকে দাঁড়ালো। সামনাসামনি দাঁড়িয়ে শরিত। মুহূর্তকাল শরিতও নির্বাক পলকহীন হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি নীলকমলের সঙ্গে দেখা করতে এসেছিলাম। উর্মিলা একটুকাল চুপ করে রইল, তারপর বলল, দাদা বেরিয়ে গেছেন। হ্যাঁ, তাও শুনলুম তোমাদের বেয়ারার কাছে। উর্মিলা একবার ভাবলো জিজ্ঞেস করে, তা শুনেও দাঁড়িয়ে রয়েছ কেন? আর দাদার সঙ্গে দেখা করবারই বা কি দরকার তোমার? কিন্তু জিজ্ঞেস করলো না। কি হবে অত কথা বলে? কোনো কথা বলবার প্রয়োজনই কি আর আছে? শরিক বলল, নীলকমলের সঙ্গে দেখা হলো না। তাকে বলো তার সেই নিমন্ত্রণের চিঠি পেয়েছিলাম, কিন্তু আমি তখন আমাদের ফার্মেরই একটা জরুরি কাজে কলকাতার বাইরে যাচ্ছি। এসে নিমন্ত্রণ রক্ষা করবার সময় পাইনি। তারপর ভাবলাম খালি হাতে এসেই বা লাভ কি, বইটা বেরুলেই আসবো। নীলকমলে প্রেসের মুখ দেখবো আমার কবিতার বই দিয়ে। কাল সেই বইটা বেরিয়েছে, তাকে দিও। কালো রঙের একখানা চটি বই উর্মিলার দিকে বাড়িয়ে ধরল শরিক, কিন্তু উর্মিলা সঙ্গে সঙ্গে হাত বাড়ালো না। বলল, বইটায় দাদার কোনো দরকার আছে কিনা তা তো জানি নে, তার বিনা অনুমতিতে কি করে নি? শরিতের অকুণ্ঠ আচরণে মনে মনে বিস্মিত হলো উর্মিলা। অবাক হয়ে ভাবল, মানুষ কতখানি নির্লজ্জ হলে অত কাণ্ডের পরও ফের এমন করে বই উপহার দিতে আসতে পারে। নাকি সেসব দিন 1.5 বছর পিছনে পড়েছে বলেই সকলের স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে গেছে ভেবেছে শরিত। তার সমস্ত অপরাধ চাপা পড়ে গেছে 1.5 বছর সময়ের নিচে। 18 মাস গা ঢাকা দিয়ে থেকে শরিত কি ভেবেছে সমস্ত কিছু ঢাকা পড়ে গেছে? উর্মিলার দিকে আর এক মুহূর্ত অপলকে তাকিয়ে থেকে শরিত বলল, আচ্ছা, বই দিতে আমি তাহলে বরং আর একদিনই আসবো। কিন্তু তোমার হাতে ওসব কি উর্মিলা? ডান দিকে ভ্রুর ওপরই বা কিসের দাগ? ভারী অদ্ভুত দেখাচ্ছে তো। এবার উর্মিলার খেয়াল হলো তাড়াতাড়িতে হাত না ধুয়েই বেরিয়ে এসেছে। একটু অপ্রতিভ হয়ে উর্মিলা বলল, কম্পোজ করছিলাম, বোধহয় প্রেসের কালি লেগে থাকবে। শরিত বলল, ও প্রেসের কালি, তাই বলো। কি বললে, কম্পোজ করছিলে?
নিজের হাতে কম্পোজও করতে জানো নাকি তুমি? জানি। দু একজন কম্পোজিটর উকি মারছিল প্রেস ঘর থেকে। উর্মিলা বলল, আপনার যদি আরো কিছু বলবার থাকে অফিসের ভিতরে আসুন। শেষের কয়েক মাস দাদার এই বিশিষ্ট বন্ধুটি আর আপনি ছিল না উর্মিলার কাছে। তুমিতে নেমে আপনতর হয়েছিল, কিন্তু সে অতীতের ঘটনা। আজ ইচ্ছা করেই ফের আপনি শুরু করলো উর্মিলা। শরীর তা লক্ষ্য করেও কোনো কথা বলল না। উর্মিলার পিছনে পিছনে এসে তার সামনের চেয়ারে বসল। আধা পরিচিত অনেক লোককে সামনে নিয়ে বসেছে উর্মিলা। প্রেসের ব্যবস্থা সংক্রান্ত কথাবার্তা বলছে। আজ শরীর তো তাদেরই একজন। ঘরে এসে সামনের চেয়ারে বসলেও সে সম্পূর্ণ বাইরের লোক। তার সামনে বসতেও আর কোনো ভয় নেই উর্মিলার। একটু চুপ করে থেকে উর্মিলা বলল, হ্যাঁ বলুন, কি বলছিলেন? কম্পোজ করতে আমি জানি। আর কিছু বলবার আছে আপনার? শরীর বলল, না, আর যা বলবার আছে তা মুখের কথায় বলা যায় না, কবিতায় বলা যায়। কোনো কোনো জায়গায় প্রেসের কালি যে অপরূপ প্রসাধনের বস্তু হয়ে ওঠে তা আজ এই প্রথম দেখলাম। উর্মিলা বলল, এবার আরো একটা জিনিস আপনাকে দেখানো দরকার বলে খোলা দরজার দিকে আঙুল বাড়িয়ে দিল উর্মিলা। একবার যেন ফ্যাকাশে দেখালো শরীরের মুখ, তারপর আরক্ত হয়ে উঠল। আচ্ছা বলে শরীর এবার উঠে দাঁড়ালো। নীলকমলকে বলেও আমি এসেছিলাম। ঘর থেকে নেমে ছোট্ট উঠান পেরিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল শরীর। কিন্তু উর্মিলার যেন আর উত্থান শক্তি নেই। চেয়ারের সঙ্গে কে যেন তাকে পেরেক দিয়ে গেঁথে রেখে গেছে। মিনিট কয়েক বাদে উর্মিলার খেয়াল হলো কালো রঙের বইটা টেবিলের ওপরই পড়ে রয়েছে। শরীর সেটা সঙ্গে করে নিয়ে যায়নি। উর্মিলা একবার ভাবলো বইটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়, আর একবার তার মনে হলো না, ছোঁয়াই ভালো। তৃতীয়বার কৌতূহলী জয়ী হলো। বইটা তুলে নিয়ে উর্মিলা ওপরের নামটা পড়ল, কলস্বর। কয়েকটি ছন্দবদ্ধ আর কয়েকটি গদ্য কবিতার সমষ্টি। বেশিরভাগই পুরনো রচনা। দাদার টেবিলের চিঠির প্যাডে হলদে রঙের হ্যান্ডবিলের পিঠে হাতের মুঠির ভিতরে গুজে দেওয়া টুকরো কাগজে এইসব কবিতার অনেকগুলি উর্মিলা দেখেছে, কিন্তু তখন এগুলির যা মানে ছিল আজ আর তা নেই। ছাপার অক্ষরে একেবারে আলাদা হয়ে গেছে চেহারা। তবু মাঝে মাঝে দু একটি পংক্তি চোখে পড়ল উর্মিলার। এক জায়গায় আছে, মানে কিছু না হয় না হোক, ছড়ানো থাকুক শুধু দু চারটি শ্লোক, মুখে মুখে কানে কানে দূরের চিঠিতে কিছু বা উদ্ধৃতি তার গোপন গানের খাতাটিতে। উর্মিলার মনে পড়ল তার গানের খাতার জন্য সত্যিই গুটি কয়েক গান একবার রচনা করে দিয়েছিল শরীর। কিন্তু সেই একই গান আরো কতজনের খাতায় সে লিখে দিয়ে এসেছে তার ঠিক কি? হয়তো সেই গানগুলি এখন পর্ণার খাতাতেও লেখা রয়েছে। একই গান নানা জনের কানের কাছে গুনগুন করাই এদের পেশা। কিন্তু উর্মিলার দাদাকে বই উপহার দিতে শরীর কেন এলো এতদিন পরে? বইটা কি লক্ষ্য না উপলক্ষ? এই অজুহাতে একবার কেমন আছে উর্মিলারা তাই দেখবার কৌতূহল হয়েছে শরীরের। বইটা ফেলে দেওয়াই উচিত ছিল, কিন্তু টেবিলের একধারে সেখানা সরিয়ে রাখলো উর্মিলা। প্রেস ঘরে ঢুকলো না উর্মিলা। নিজের ঘরে গিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। দেখলো সত্যিই খানিকটা কালির দাগ লেগে আছে ভ্রুর একটু উপরে। আঁচলের কোণ দিয়ে ঘষে তুলল সেই কালি। নিভাননী এসে দাঁড়ালেন পিছনে। উমি, কার সঙ্গে কথা বলছিলি? শরীরের গলা বলে মনে হলো যেন। উর্মিলা বলল, হ্যাঁ, সেই এসেছিল। সেই এসেছিল? এত দুঃসাহস তার! আর তুই কিনা তার সঙ্গে মুখোমুখি বসে কথা বললি? লজ্জা হলো না? ঘৃণা হলো না? আমি হলে তো থুতু ছিটিয়ে দিতুম। উর্মিলা বলল, আমিও থুতুই ছিটিয়েছি মা। নীলকমলও ফিরে এসে টেবিলের ওপর দেখলো শরীরের কবিতার বই। বলল, এ কি? দেখতেই তো পাচ্ছ। তা পাচ্ছি, কিন্তু কি করে এলো বুঝতে পারছি না। বোঝা এমন কি আর কঠিন? তোমার বন্ধু তোমার জন্য উপহার রেখে গেছে। নীলকমল বলল, তুই রাখলি কেন? আমি কেন রাখতে যাব?
প্রেস খোলার সময় তুমি নিমন্ত্রণের চিঠি দিয়েছিলে, তারই লৌকিকতা। নীলকমল গম্ভীর মুখে বইটা একবার নেড়ে দেখল, তারপর হঠাৎ ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর। উর্মিলা মৃদু একটু হাসল, কোনো কথা বলল না, বইটা তুলতে চেষ্টা করল না। পরদিন সেই বই এসে তুলল হেমন্ত। আহা, বইটা এমন করে নষ্ট হচ্ছে কেন? বাহ, চমৎকার গেট আপ তো। দেখেছেন কি সুন্দর ছাপা আর বাঁধাই? উর্মিলা একটু হাসল। দেখেছি, গেট আপ আর ছাপা বাঁধাই ছাড়া বইয়ের আর কিছু বুঝি আপনার চোখে পড়ে না? কতদূর অব্দি পড়াশোনা করেছিলেন? হেমন্ত জবাব দিল, বেশি দূর নয়, তবু শুনি। কি করবেন শুনে? সেকেন্ড ক্লাস অব্দি উঠেছিলাম। উর্মিলা বলল, ও, তবে তো অনেক দূর উঠেছিলেন, লজ্জার কি আছে? আমার বিদ্যা ওই পর্যন্তই, কিন্তু এখন মনে হচ্ছে ঢের শিখেছি। যা পেশা তাতে দুজনেরই অক্ষর পরিচয় পর্যন্ত তো যথেষ্ট ছিল, কি বলেন? কথার মধ্যে একটু ঘনিষ্ঠতার সুর ফুটে উঠেছে টের পেয়ে উর্মিলা নিজেই কেমন যেন বেশ লজ্জিত হয়ে পড়ল। তার মুখের দিকে হেমন্ত যে স্থির দৃষ্টিতে একটুকাল তাকিয়েছিল, উর্মিলা তাও লক্ষ্য করল সেই সঙ্গে। উর্মিলা তাড়াতাড়ি সচেতন হয়ে বলল, আচ্ছা, কাজে যান আপনি। ও কি, বইটা নিয়ে চললেন নাকি? হেমন্ত ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ। কিন্তু না বলেই নিচ্ছিলেন যে? হেমন্ত বলল, ও, আমি ভেবেছিলাম এ বইতে আপনাদের আর দরকার নেই। উর্মিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি করে বুঝলেন? হেমন্ত মৃদু হাসল। মাটিতেই পড়েছিল তো, বইটা কি নেব না রেখে যাব? উর্মিলা একটু ইতস্তত করে বলল, না, এখন থাক, দরকার হয়তো পরে নেবেন। হেমন্ত ঘাড় নেড়ে বলল, আচ্ছা। হেমন্ত প্রেস ঘরে গিয়ে ঢুকলে উর্মিলার মনে হলো বইটা ওকে দিলেও হতো। কবিতাগুলির কি বা বুঝতো হেমন্ত, আর বুঝলেই বা কি ক্ষতি ছিল? কিন্তু আশ্চর্য, অমন করে অপমানিত হওয়ার পরেও শরীর আরো একদিন এসে উপস্থিত হলো। এবার আর নতুন কোনো কবিতার বই নিয়ে নয়, খান কত বইয়ের অর্ডার নিয়ে। শরীরের কোন এক বন্ধু আছে পাবলিশার, তার প্রেস নেই, বাইরের প্রেস থেকে বই ছাপায়। নীলকমল কি কিছু কিছু বই ছাপাবার ভার নিতে পারে? যা বাজার দর তার চাইতে বরং 2-4 টাকা বেশি দিতে পারে শরীরের বন্ধু। দরকারটা তার জরুরি। অফিস ঘরে উর্মিলা বসে কি একটা চিঠি টাইপ করছিল। শরীরের দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের কাজে মন দিল, কোনো কথা বলল না। নীলকমল ঘাড় নেড়ে বলল, না, বইয়ের কাজ আমাদের প্রেসে আপাতত হবে না। হেমন্ত কাছেই দাঁড়িয়েছিল, বলল, হবে না কেন নীলকমল বাবু? খুব হবে, আমি ভার নিলুম কাজ তুলে দেবার। শরীর এবার কৌতূহলী হয়ে তাকালো হেমন্তর দিকে, তারপর নীলকমলের দিকে ফিরে চেয়ে বলল, এটি আবার কে? আমাদের হেড কম্পোজিটর। শরীর একটু হাসল। ও, আপনারা পারবেন কাজ তুলে দিতে? হেমন্ত বলল, তা পারবো বই কি। তাহলে ভেবে দেখো নীলকমল, কম্পোজিটররা পারে। এখন তোমরা পারো কি পারো না, ইচ্ছা করলে এখনো আমাকে জানাতে পারো, পরেও পারো খবর দিতে। নীলকমল বলল, আচ্ছা, সে কথা তোমাকে পরেই জানাবো শরীর। এবার কৌতূহলী হয়ে উঠল হেমন্ত, বলল, আপনার নামে কি শরীর মুখোপাধ্যায়? শরীর বলল, হ্যাঁ, আমারই নাম। কেন বলুন তো? আপনার একখানা কবিতার বই দেখছিলাম সেদিন, তাই নাকি? কেমন লাগলো বলুন তো? এতক্ষণে মনে হলো শরীরের নীলকমলরা তার বইটার কথা এখনো পর্যন্ত উল্লেখ করেনি। হেমন্ত বলল, বেশ হয়েছে। কোন প্রেসে দিয়েছিলেন বলুন তো? চমৎকার ছেপেছে। ও, কৌতুকে উছলে উঠল শরীরের চোখ। আপনাদের প্রেসে বই দিলে পারতেন অমন ছাপতে? হেমন্ত বলল, চেষ্টা করে দেখতে পারতাম। খানিক বাদে উঠে গেল শরীর। যাওয়ার আগে আর একবার তাকিয়ে গেল উর্মিলার দিকে। নিবিষ্ট মনে সে টাইপ করে যাচ্ছে। নীলকমল এবার ধমক দিল হেমন্তকে, আপনাকে আগ বাড়িয়ে কথা বলতে কে বলেছিল? কেউ বলেনি। ফুরনে কাজ করে কম্পোজিটররা, কদিন ধরে তো তেমন কাজ নেই, কাজ হাতে না পেলে ওরা পয়সা পাবে কি করে? উর্মিলা মুখ ফিরিয়ে বলল,
হেমন্তবাবু ঠিকই বলেছেন দাদা, আমাদের ব্যবসা নিয়ে কথা। বইয়ের কাজ নিলে যদি লাভ থাকে মনে করো, তাহলে নিতে তো কোনো ক্ষতি নেই। সে কাজ শরীরবাবুর মারফতই আসুক আর অন্য কারো মারফতই আসুক, একই কথা। নীলকমল বলল, আচ্ছা হেমন্তবাবু, আপনি এবার যেতে পারেন। তারপর উর্মিলার দিকে চেয়ে বলল, আমি তোর কথাই ভাবছিলাম উমি, তোর যদি কোনো অমত না থাকে আমারও কোনো আপত্তি নেই। উর্মিলা মনে মনে হাসল। দাদার যে আপত্তি নেই তা সে বুঝতে পেরেছিল। নীলকমলের দ্বিধাগ্রস্ত ভাবটা তার চোখ এড়ায়নি। যে জন্যই হোক, বন্ধুর সঙ্গে যোগাযোগটা আবার সে ফিরিয়ে আনতে চায়। চক্ষু লজ্জাটা কেবল উর্মিলার জন্য। কিন্তু শরিতের উদ্দেশ্য ঠিক যেন বুঝে উঠতে পারল না উর্মিলা। শরিত কেন আবার যাতায়াত শুরু করলো? এ কি কেবল বন্ধুপ্রীতি, হারানো বন্ধুকে ফিরে পাওয়ার ইচ্ছা, না অন্য কিছু? শরিতের চোখে যে আগ্রহ, যে উৎসুক, যে মুগ্ধতা ফুটে উঠেছে, তার হেতুটা কি? তার সুশ্রী বিদুষী স্ত্রী আছে ঘরে, উর্মিলার প্রতি আকৃষ্ট হওয়ার তার কোনো কারণই নেই। তবে কি শরিত যা বলেছে তাই সত্য? প্রেস আর প্রেসের কালি শরিতের মনে নতুন মোহের সৃষ্টি করেছে? তুমি কম্পোজ করতেও পারো? শরিত সেদিন জিজ্ঞেস করেছিল উর্মিলাকে। সে প্রশ্নের মধ্যে কৌতূহল নয়, কৌতুক নয়, সব প্রশংস বিস্ময় ফুটে উঠেছিল। নীলকমলের অনেক বন্ধু এর আগে উর্মিলার কৃতিত্বের প্রশংসা করেছে, বলেছে প্রেস যে হলো, প্রেসের যে উন্নতি হচ্ছে তা কেবল উর্মিলারই যোগ্যতায়। কিন্তু শরিতের প্রশংসায় মনটা অন্যরকম ভাবে খুশি হয়ে উঠল। হওয়া উচিত নয়, ঘৃণা হওয়াই উচিত। তবু ঘৃণার সেই তীব্রতা মনের মধ্যে যেন আনতে পারল না উর্মিলা। মুগ্ধতার পরিমাণটুকু এবার উর্মিলা লক্ষ্য করে দেখবে। পুরুষের মুগ্ধ দৃষ্টিকে তো আর ততখানি ভয় নেই তার। সময় মতো জ্বলন্ত দৃষ্টিতে পুরুষের সেই মোহকে কি করে দগ্ধ করতে হয় উর্মিলা তা জানে। কিন্তু আপত্তি করলেন সারদা বাবু। ছেলে মেয়ে দুজনকে ডেকে ফের আর একবার ধমকে দিলেন, জাত মান বুঝে আর তোরা রাখবি নে? ফের সেই শরীর আমার বাড়িতে পা দেয় কোন সাহসে? ওর সঙ্গে কোনো সংস্রব যদি রাখিস, আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এ বাড়ি থেকে প্রেসও তুলে নিয়ে যেতে হবে। সন্তান হওয়ার উপলক্ষে দীর্ঘদিনের জন্য বাপের বাড়ি যাওয়ার সময় নীলকমলের স্ত্রী মণিমালাও বলল, সত্যি ভাই ঠাকুরজি, এইসব ভালো দেখায় না। তোমরা দুই ভাই বোনে মিলে শুরু করলে কি? ব্যবসায় নেমেছে বলে নিজেদের মান সংগ্রাম বিসর্জন দিয়েছ নাকি? উর্মিলা বলল, বৌদি, তুমিও যে একেবারে ঠান্দি সেজে উপদেশ দিতে শুরু করলে। মণিমালা বলল, ঠান্দি হব কেন ঠাকুরজি? বৌদি হয়েও বুঝতে চেষ্টা করি, কিন্তু বুঝেও তো কিছু করবার জো নেই। তোমাকে মন বাঁধতেই হবে। নিভাননী আর একবার বিয়ের কথা তুললেন, কিন্তু কথাটা বেশি দূর এগুতে পারল না। সারদাবাবু হঠাৎ মারা গেলেন। আর সেই শোক সন্তাপ কিছুটা হ্রাস হতে না হতে ধরা পড়ল নীলকমলের টিবি হয়েছে। কিছুদিন থেকেই তার অবসাদের ভাবটা লক্ষ্য করা যাচ্ছিল। সবাই ভেবেছিল এটা নীলকমলের স্বাভাবিক উৎসাহহীনতা। প্রেসের নেশাটা হয়তো তার কাছে পুরানো হয়ে এসেছে। কিন্তু মানসিক অবসাদের মূল কারণ আবিষ্কার করে সবাই আতঙ্কিত হয়ে উঠল। নিভাননী বললেন, ওই প্রেসই সর্বনাশের মূল। প্রেসের জন্য খেটে খেটে এই দশা হয়েছে ওর। ভালো চাও তো এখনই ওই প্রেস বিক্রি করে দাও। কিন্তু হাসপাতালে যাওয়ার আগে নীলকমল উর্মিলাকে বলে গেল, খবরদার, প্রেসের যেন কোনো ক্ষতি না হয় উমি। প্রেসের ভার আমি তোর ওপরই দিয়ে গেলাম। কত দূরে যেন যাচ্ছ যে ভারটার সব দিয়ে গেলে? যাদবপুরে বসে সব জানতে পারবে। রোজকার খবর তোমাকে রোজ পাঠাবো। প্রেসের জন্য একটুও ভেবো না। আমি থাকতে ওর কিছুমাত্র ক্ষতি হবে না। এই দুঃসময় এসে সরিত দাঁড়ালো পাশে, বলল, ভয় কি নীলু, আমি আছি। হাসপাতালে ভর্তি হওয়ার সময় যথেষ্ট সাহায্য করল সরিত। নিভাননী তার আগেকার অপরাধ প্রায় ভুলে যেতে বসলেন। ভুল মানুষের হয়, সে ভুল মানুষ আবার শোধরায়ও। তার সব দোষ সব সময় মনে রাখা চলে না, মনে রেখে পারা যায়? কত প্রয়োজন জীবনে, কত রকম, কত দাবি। সে দাবির কাছে
অনেক কিছু ছাড়তে হয়, অনেক কিছু ভুলতে হয়, আপোষ করতে হয় জীবনের সঙ্গে, পোষ মানতে হয়। নিয়োগপত্র কেউ শরিতকে দিল না, তবু অলিখিতভাবে শরিতই পদ পেল ম্যানেজারে। ওরা 2-3 পুরুষের ব্যবসায়ী। ব্যবসা বুদ্ধি নীলকমলের চাইতে শরিতের অনেক বেশি। পাকা খাতায় কেবল ছন্দ মেলাতেই জানে না, হিসাব মেলাতেও জানে। কেবল বুদ্ধি খাটালো না শরিত, নিজের কিছু মূলধনও খাটাতে দিল ধার হিসাবে। যুদ্ধের বাজারের অনুকূল হাওয়ায় ফেঁপে উঠল প্রেস। আনন্দখা লেনের ছোট্ট গলিতে আর তাকে ধরে রাখা যায় না। কাজের এত চাপ যে ট্রেডল মেশিনে আর কুলোয় না। 1000-25 টাকা খরচ করে কেনা হলো ফ্ল্যাট মেশিন। বিকিপাল এভিনিউয়ের গোটা একটা দোতলা বাড়ি নেওয়া হলো ভাড়া। শরিতের পরিকল্পনা হলো কেবল প্রেস নয়, দৈনিক কাগজও বের করা হবে সেখান থেকে। আপাতত মাসিক ও সাপ্তাহিকের আয়োজন চলতে লাগলো। হাসপাতাল থেকে প্রায় সব বিষয়েই নীলকমলের অনুমোদন পাওয়া গেল। আপত্তির কারণ কিছু ছিল না। মূলধন সমান না হলেও অংশ বন্ধুকে অর্ধেকই লিখে দিয়েছে নীলকমল। বন্ধুকৃত্যে ত্রুটি হয়নি। কিন্তু পাড়া ভরে সমস্ত বন্ধু মহলে ততদিনে গুঞ্জরণ উঠেছে। শরিত কেবল অর্ধাংশ পায়নি সারদা প্রেসের, ভিতরে ভিতরে অর্ধাঙ্গিনীও হয়ে উঠেছে উর্মিলা। এবার প্রকাশ্যভাবে হলেই হয়, ঢাক ঢোল পিটিয়ে গিয়ে উঠলেই হয় শরিতের বেরন স্ট্রিটের বাড়িতে। যাদবপুর হাসপাতালে দুজনকে একসঙ্গে যেতে দেখা গেছে নীলকমলের খোঁজ খবর নেওয়ার জন্য। কোনোদিন ট্রামে, বাসে, কোনোদিন ট্যাক্সিতে, কোনোদিন বা শরিতের নিজের মোটরে। অবশ্য নিভাননী সঙ্গে রয়েছেন তাদের, কিন্তু অন্যান্য বন্ধুরা গুজব তুলেছে তিনি সব দিন সঙ্গে থাকেননি। তাছাড়া থাকলেই বাকি, মোটরের রাস্তা তো কেবল যাদবপুর হাসপাতালের দিকেই নেই, আরো নানা দিকেই রয়েছে। প্রেসের কাজকর্মেরও অন্ত নেই। সে কাজকর্মের অনেক সুরাহা হয় একসঙ্গে বেরুলে। আটকে রাখতে চেষ্টা করেছিলেন নিভাননী। উর্মিলা নিজেও কি চেষ্টা করেনি নিজেকে আটকাতে? কিন্তু বাঁধ এক মুহূর্তে গড়েছে, আর এক মুহূর্তে ভেঙেছে। তারপর একদিন শরিতের কোলের মধ্যে মুখ গুঁজে উর্মিলা বলল, কি উপায় হবে আমাদের? শরিত বলল, উপায়ের জন্য ভাবছো কেন? পড়নার জন্যই তো ভাবনা। ডাইভোর্স তো ওর নিজেরই চাওয়া উচিত। যদি না চায় তাতেই বাকি। কলকাতা শহরে বাড়ি তো কেবল আমার বিটন স্ট্রিটেই নেই, অন্য জায়গাতেও আছে, সেখানে গিয়ে উঠবো। উর্মিলা অদ্ভুত একটু হাসল। তোমার বাগান বাড়ি? না, বাগান বাড়ি নয়। বাগান আলাদা, বাড়ি আলাদা। ইচ্ছা করলে নতুন প্রেস বাড়িটাতেই তো আমরা থাকতে পারি। উর্মিলা বলল, তাহা পারি, কিন্তু তার আগে। শরিত একটু হাসল। হো, তার আগে? কিন্তু তারও আগে আরো একটা জিনিস করবার আছে। পর্ণাকে ডাইভোর্স চাইতে বাধ্য করতে হবে, না হলে বিয়েটা ঠিক আইন মতে সিদ্ধ হবে না। অবশ্য আইন ছাড়া তুমি যদি কেবল অনুষ্ঠান চাও, তাতেও রাজি আছি আমি। পুরোহিত আর শাঁখা সিঁদুরের আয়োজন যে কোনো একদিন করলেই তো হয়। উর্মিলা বলল, ওসব কথা তুমি অমন করে বলতে পারছো? পর্ণা বলাচ্ছে আমাকে। আমি ওকে বলে বলে হয়রান হয়ে গেলাম, কিন্তু কিছুতেই ও ডাইভোর্সে রাজি নয়। অথচ ওর কোনো অসুবিধা নেই, সুন্দরী, শিক্ষিতা, বড়লোকের মেয়ে। ওদের সমাজে যে এসব দু একটা হচ্ছে না তাও নয়। ওর অনুরাগীর দল এখনো যথেষ্ট, সন্তানাদি হয়নি, কোনো অসুবিধা হওয়ারই কথা ওর নয়। উর্মিলা মুখে হাত চাপা দিল শরিতের। অমন করে বলো না, ভুলে যেও না আমিও তারই মতো মেয়ে। শরিত একটু হাসল। আচ্ছা আচ্ছা, ভুলবো না। বেরন স্ট্রিটে পড়ল গাড়ি। উর্মিলা বলল, ও কি, ওদিকে যাচ্ছ কোথায়? শরিত বলল, ভাবছি পর্ণার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। বলে কয়ে আমি তো পারলাম না, তুমি যদি পারো। না না না। শরিত হাসল। ভয় পাচ্ছ? ভয়ের কিছুই নেই। শিক্ষিতা সুন্দরী হলে হবে কি, ভারী খেয়ালি মেয়ে। দেখো না, এত কাণ্ডের পরও গলা জড়িয়ে রয়েছে। তেতলা বাড়িটার সামনে গাড়ি থামালো শরিত। হেসে বলল, সত্যি যদি ভয় হয় তোমার, তোমাকে আর নামতে বলিনি।
এর আগে তুমি মাঝে মাঝে দেখতে চেয়েছো। তা চেয়েছে উর্মিলা। অনেকদিন তার কৌতূহল হয়েছে পর্ণাকে দেখবার জন্য। অনেক সুন্দরী, অনেক বিদুষী সে। উর্মিলা তার সম্বন্ধে বহু শুনেছে, বহু জনের কাছে, শরীতের কাছেও শুনেছে। কিন্তু উর্মিলার অনুরোধ সত্ত্বেও শরীর তাকে কোনোদিন পর্ণার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়নি। বলেছে পর্ণা ভারী লাজুক মেয়ে, ঘর থেকে বেরোয় না, কারো সঙ্গে কথাবার্তা বলতেও চায় না। উর্মিলা নিজেও যে একেবারে নিঃসংকোচ ছিল তা নয়। শত হলেও যার স্বামীকে সে ছিনিয়ে নিয়েছে তার সামনে কি করে সে উপস্থিত হয়। কিন্তু শরীরের বিদ্রুপ উর্মিলাকে উত্তেজিত করে তুলল। ভয়, ভয় সে কেন করতে যাবে পর্ণাকে? হোক সুন্দরী, হোক শিক্ষিতা, কিন্তু বিজয়িনী তো আজ উর্মিলাই। লজ্জা, সংকোচ, মান, মর্যাদা সমস্ত কিছুর বিনিময়ে উর্মিলা জয়ী হয়েছে। অন্যায় অবিচার, উর্মিলার ওপরে কি অন্যায় অবিচার কম করেছে কেউ? তার কাছ থেকে পর্ণাই তো আগে ছিনিয়ে নিয়েছে শরীরকে। নিজের হৃত ধন উদ্ধার ছাড়া আর বেশি কি করছে উর্মিলা? না, তার আর ভয় নেই, সংকোচ নেই। মুখোমুখি দাঁড়িয়ে পরাজিত শত্রুকে সে আজ প্রত্যক্ষ করবে, জবাব দেবে শরীরের বিদ্রুপের। নিজেদের শোবার ঘরেই উর্মিলাকে নিয়ে গেল শরীর। পর্ণা পিঠের উপর চুল ছড়িয়ে জানলার কাছে একখণ্ড রবীন্দ্র রচনাবলী খুলে বসেছিল। শরীর তাকে ডেকে বলল, এই যে পর্ণা, এরই কথা বলছিলাম তোমাকে, ইনি উর্মিলা আমার। একটু থেমে শরীর বলল, আমার বিজনেসের পার্টনার। মাথায় আঁচল টেনে দিল পর্ণা। উর্মিলার মনে হলো একবার যেন সাদা রক্তহীন হয়ে গেল পর্ণার মুখ, আর তার পর মুহূর্তে শরীরের সমস্ত রক্ত যেন মুখে এসে জমাট বাঁধল। কিন্তু তৃতীয় মুহূর্তে বেশ স্বাভাবিকভাবে হাত তুলে উর্মিলাকে নমস্কার জানালো পর্ণা। ঠোঁটের উপর ক্ষীণ হাসি রেখা টেনে বলল, বসুন, আপনার কথা, আপনাদের প্রেসের কথা অনেক শুনেছি। উর্মিলার বুকে কি যেন একটা কাঁটার মতো বিঁধল। দু চোখে মুহূর্তের জন্য যেন ঝলক লাগলো আগুনের। মেয়েদের রূপের সঙ্গে আগুনের শিখার তুলনা দেওয়া হয়, সে শিখা কি সত্যি সর্বাঙ্গে জড়িয়ে রেখেছে পর্ণা? তারই মতো একটি মেয়ে, ছিপছিপে, গৌরাঙ্গী। কিন্তু সুন্দরী মেয়ে তো আরো অনেক দেখেছে উর্মিলা। কাউকে দেখে এমন করে তো জ্বালা ধরেনি বুকে। পর্ণা আর একবার বলল, বসুন। নিজেকে আশ্বাস দিল উর্মিলা, বসবে বইকি। তার বুকের জ্বালার বাধা কি নিবৃত্তি ঘটাবে? পর্ণা যদি দ্বীপের শিখা মাত্র হয়, সে নিজে আগ্নেয়গিরি, হোক অপরিচ্ছন্ন অগ্নিকুণ্ড। কিন্তু আহুতি তো পেয়েছে শরীরকে, জয় তো হয়েছে তারই। উর্মিলা প্রতি নমস্কার জানিয়ে বলল, না, আজ আর বসবো না, কাজ রয়েছে। পর্ণা বলল, কাজে বাধা অবশ্য দিতে চাই না, কিন্তু এসেই চলে যাবেন? একটু বসবেন না? একটু চাটা? কেমন যেন অস্বস্তি বোধ করছিল উর্মিলা। বলল, না, আজ থাক, বরং আর একদিন। পর্ণা একটু হাসল। আর একদিন? আচ্ছা। মোটরে করে উর্মিলাকে পৌঁছে দিয়ে গেল শরীর। বলল, কেমন লাগলো? উর্মিলা বলল, কি জবাব তুমি আশা করো? পরদিন যখন ফের দেখা হলো শরীরের সঙ্গে, উর্মিলা জিজ্ঞাসা করলো, কি খবর? কি খবর তুমি আশা করো? একটু যেন গম্ভীর, একটু যেন থমথমে দেখাচ্ছে শরীরের মুখ। শঙ্কিত স্বরে উর্মিলা বলল, কি হয়েছে? শরীর একটু হাসল। ভয়ের কিছু নেই, যা আমরা চাইছিলাম তাই হয়েছে। এতদিনে সুমতি হয়েছে পর্ণার, ডাইভোর্সে রাজি হয়েছে সে। তোমার যাওয়ার ফল একেবারে হাতে হাতে পাওয়া গেল। উর্মিলা বলল, পর্ণা হঠাৎ রাজি হলো কেন? শরীর একটু হাসল। রাজি হওয়ার খবরটা তোমার কাছে প্রীতিকর হলেও তার রাজি হওয়ার কারণটা তোমার কাছে তেমন সুখকর হবে না উমি। উর্মিলা বলল, তবু শুনি। সৌজন্য নয়, মহানুভবতা নয়, কেবল ঘৃণা। তোমার আমার ঘনিষ্ঠতার কথা পর্ণা তো অনেকদিন থেকেই জানে। তা নিয়ে পর্ণা দুঃখ করেছে, অভিমান করেছে, আমাকে তিরস্কারও করেছে বহুদিন, তবু ছেড়ে যায়নি।
গভীর রাত্রে আমার পাশে এসে না শুয়ে পারেনি গলা জড়িয়ে না ধরে থাকতে। কিন্তু কাল। শরীর একটু থামল। উর্মিলা বলল, কিন্তু কাল? কিন্তু কাল পর্ণা ভিন্ন বিছানায় গিয়ে শুয়েছে। বললুম, অভিমান নাকি? পর্ণা বলল, না, আর কোনো অভিমান নেই, আর কোনো দুঃখ নেই আমার। এবার বোধহয় আমরা আলাদা হতে পারি। বললুম, কেন? পর্ণা একটু চুপ করে থেকে বলল, উর্মিলা যদি তোমাকে কোনোদিন ছেড়েও যায়, তবু তোমাকে ছুঁতে আমার গা ঘিন ঘিন করবে। তোমার প্রবৃত্তিটা দেখলাম এবার। আশ্চর্য, পৃথিবীতে কি আর মেয়ে ছিল না? পর্ণা ঘৃণা যেন জিভের সঙ্গে জড়িয়ে এনেছে শরীর। উর্মিলা বলল, তুমি কি বললে? কি যে বলবো ভেবে পেলাম না। কি বললে ভালো হতো বলো দেখি। বিকেপাল এভিনিউতে পড়েছে মোটর। উর্মিলা বলল, এখানে গাড়ি থামো, একবার প্রেসে ঘুরে আসি। শরীর বলল, সে কি, এই সন্ধ্যার সময় প্রেসে গিয়ে কি করবে? দেখে আসি কিরকম কাজকর্ম চলছে। উর্মিলা হাসল। তাছাড়া কপালে খানিকটা প্রেসের কালি মেখে আসতে পারে কিনা তাও দেখি চেষ্টা করে। ভুল হয়েছিল, স্নো পাউডারের বদলে একটু কালি যদি মেখে যেতাম তাহলে বোধহয় দ্বিতীয়বার মুগ্ধ হওয়ার কারণ মনে পড়ত। জবাব দিতে পারতে পর্ণার কথার। প্রেসে গিয়ে উর্মিলা খবর পাঠালো শরীর যেন মোটর নিয়ে চলে যায়, তার বাড়ি ফিরতে দেরি হবে। হেমন্ত বলল, এখানে তো আর কোনো মেয়ে ছেলে নেই, আমরা 5-6 জন কম্পোজিটর রয়েছি, রাত্রে ওভারটাইম খাটবো। এখানে আপনি কোথায় থাকবেন? উর্মিলা বলল, এখানে আমিও ওভারটাইম খাটতে চাই। হেমন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে উর্মিলার দিকে একবার তাকালো। কিন্তু কম্পোজিং কি মনে আছে আপনার? নিশ্চয়ই আছে, আমি যা শিখি তা কখনো ভুলি না। হেমন্ত বলল, তাই নাকি? আমরা ভেবেছিলাম আপনি শেখেন আর ভোলেন। উর্মিলা হেমন্তর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। একদিন তো কেবল অক্ষর পরিচয়ের বিদ্যাই ছিল হেমন্ত, সে বিদ্যা এমন করে বেড়ে গেল কবে? সাহস এমন বেড়ে গেল কি করে? উর্মিলা বলল, সেজন্য ভাববেন না, কেবল কম্পোজিংই তো নয়, প্রুফ রিডিংও জানা আছে। নিজের ভুল নিজে শুধরে নিতে পারবো। একটা প্রুফের বদলে না হয় 2টো প্রুফ উঠবে। দিন তো একটা কম্পোজিটরের সিট। তার চেয়ে আপনি বরং বাড়ি যান। হেমন্ত বলল, না, বরং আমি যা বলছি তাই আপনি শুনুন। নিভাননী প্রথমে লোক পাঠালেন, তারপর ব্যস্ত হয়ে রিকশায় করে নিজে এলেন প্রেসে। বললেন, তোর কি মাথা একেবারে খারাপ হয়ে গেছে অমি? যার জন্ম কিচ্ছু আর রাখবি না, এই একপাল পুরুষের মধ্যে ছি 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 ছি। হেমন্ত, জোর করে তুমি মেয়েটাকে তুলে দাও দেখি গাড়িতে। উর্মিলা একটু হাসল। খবরদার হেমন্ত বাবু, গায়ে হাত দেবেন না, এমন চমৎকার জর্জেটটায় কালি লেগে যাবে। হেমন্ত বলল, পাগলামি করবেন না, আপনি যান মার সঙ্গে। প্রেসে কাজ করতে চান দিনের বেলা করবেন। আপনি যা ভুলে গেছেন তা আমার শিখিয়ে দিতে বেশিক্ষণ লাগবে না। নিভাননী বললেন, আর প্রেস প্রেস করো না বাপ, আর প্রেস নয়, আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। কেলেঙ্কারি তার কান পাতবার জো নেই। আমি বলে রাখলুম, কাল ভোরে উঠে যার মুখ দেখবো তার সঙ্গে বিয়ে দেব মেয়ের। হেমন্ত আর উর্মিলার চোখাচোখি হলো মুহূর্তের জন্য। একটু বুঝি ইতস্তত করলো উর্মিলা। খানিক দূরে ঘরের মধ্যে কম্পোজিটররা কাজ করছে, কিন্তু কান পেতে সকলেই শুনছে সব কথা। মা আর কিছুই বলতে বাকি রাখেননি। চোখ নামিয়ে নিয়ে ফের হেমন্তর দিকে চোখ তুলল উর্মিলা। সেই বসন্তের দাগ ভরা মুখ, কিন্তু আর কোনো দাগ নেই, দৃঢ় ঋজু চেহারা। হেমন্ত কি দেখলো সেই জানে। সস্নেহে বলল, যান, ঘরে যান। উর্মিলা আর ইতস্তত করল না। সমস্ত লজ্জা, সমস্ত সংকোচ মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, যাচ্ছি, কিন্তু কাল খুব ভোরে উঠে মা যেন আপনার মুখই দেখেন হেমন্ত বাবু।
আবার কোন অঞ্জাতের হাতে পড়বো তার দরকার কি? হেমন্ত নিঃশব্দে ঘাড় নাড়ল। হাত ধরে নিভাননী রিকশায় টেনে তুললেন মেয়েকে। শেষ করলাম নরেন্দ্রনাথ মিত্রের লেখা উপন্যাস অক্ষরে অক্ষরে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে জানাবেন, লাইক করবেন, আর কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।